দুঃখের সাথে বলছি, গত 15 বছর যে রেজিম ছিল, যার প্রকৃত পরিচয় ফ্যাসিস্ট, তারাও কিন্তু নিজেদের গণতান্ত্রিক বলেছেন। কাজে মানুষের মুখে একটা মনে একটা, এটার নাম হচ্ছে হিপোক্রেসি, বিশ্বাসঘাতকতার অন্য রূপ। কাজে এখন আমি যে গণতন্ত্রের কথা বলছি, সেটা যে তার চেয়ে আলাদা প্রমাণ করার জন্য আমার একটা মাপকাঠি দরকার, সেটা হচ্ছে সমতা অথবা ন্যায়। আমি কি বলছি পরিষ্কার করে বলি। এই যে ফ্যাসিবাদী শাসন শুরু হয়েছিল, আপনারা মনে করতে পারেন 2007 সন, 8 সন বা 9 সনে শুরু হয়েছে, অথবা আরো পরে কেবল 14, 18, 24-এর নির্বাচন, সেটা মনে করতে পারেন। কিন্তু তা তো 1972 সন থেকে শুরু হয়েছে। এই সূত্রে আমাদের যেতে হবে। আজ কেন যেতে হবে বলি, আমি সামান্য মানুষ, মাত্র শিক্ষকতা করে জীবনযাপন করি, আপনাদের মতো আমি সংবাদ রাখি না। আমি তো পুরনো দিনের কথা বলি। 2007 সনে একটা বই আমি সম্পাদনা করেছিলাম, নাম ছিল বেহাত বিপ্লব 1971। সেই বেহাত বিপ্লবের মধ্যে আমরা যে কথাটা বলেছিলাম, ফরাসি বিপ্লবীদের স্লোগান ছিল 1789 সনে। কি ছিল তাদের স্লোগান? স্বাধীনতা, সাম্য, মৈত্রী, যেটাকে ফ্রেটার্নিটি বলে। আমাদের মুক্তি সংগ্রামে যে স্লোগান আমরা বেছে নিয়েছিলাম হিসাব করে বা হঠাৎ করে, সেটার মধ্যে 3টা শব্দ ছিল, সাম্য, মর্যাদা এবং ন্যায় বিচার বা সমতা। তাহলে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সাথে বিশ্বাসঘাতকতা বা বেইমানি 72 সনে শুরু হয়েছে। কারণ বাংলাদেশে তখন যে সংবিধান গৃহীত হয়েছিল, তাতে এই 3টা কথা ব্যানার করে লেখা উচিত ছিল যে আমাদের লক্ষ্য হবে সমাজে বৈষম্যের অবসান, অর্থাৎ সাম্য প্রতিষ্ঠা। এটাই আমি সমতা বলছি। আমাদের হচ্ছে মানুষের মর্যাদা প্রতিষ্ঠা করা। মানুষের মর্যাদা প্রতিষ্ঠা করতে হলে তো গুম, খুন, ক্রস ফায়ার, গান ফাইট করা যায় না, মানুষকে লাঠি দেওয়া যায় না, মানুষকে সেফ হাউসে নিয়ে গিয়ে নির্যাতন করা যায় না। এই নির্যাতনের বাংলা কি হবে? টর্চারের আরেকটা শব্দ লাগে, এটা হলো পাশবিক নির্যাতন। মানুষ পশুকে যেভাবে নির্যাতন করে, পশুকে নির্যাতন করা অন্যায়, কিন্তু মানুষকে যখন আপনি আর মানুষ গণ্য করেন না, তখন তাকে আপনি পশু হিসেবে পিটাতে থাকেন। এখন সেই মাপকাঠি কি করে এসছে, একটু অতি সংক্ষেপে বলছি আমি। কোনো মানুষকে যদি আপনি মানুষ মনে করেন, তাহলে তো তাকে মানবিক মর্যাদা হানি করতে পারেন না। তখন আপনাকে যে আমার দল করে না বা যে আমার মতবাদে বিশ্বাসী নয়, সে তো মানুষই নয়, এবং সুতরাং তাকে নির্যাতন করা ন্যায়নিষ্ঠ। এইটা তারা বিভিন্ন গোয়েন্দা সংস্থার কর্মচারীদের শেখায়। এবং একজন মানুষকে নিপীড়নের সময় এই লেসনটা আমরা মার্কিন যুক্তরাষ্ট্রের কাছ থেকে পেয়েছি। আফগানিস্তানের যে সমস্ত তালিবান যোদ্ধা তাদের কাছে ধরা পড়েছিল, তাদেরকে তারা কিউবার গুয়ান্তানামো বেতে নিয়ে গেছেন, এবং সেখানে তারা তাদের কিভাবে অত্যাচার করেছেন, তাদের নাম দিয়েছে কি, যেহেতু তাদেরকে প্রিজনার অফ ওয়ার বলা হয়নি, তাদের বলা হয়েছে এনিমি কম্ব্যাটেন্ট। আচ্ছা, কম্ব্যাটেন্ট তো এনিমি হয়, নিজের পক্ষে হয় না। সুতরাং তাদেরকে তারা আন্তর্জাতিক মানবাধিকারের সমস্ত নিয়ম মাপকাঠি লঙ্ঘন করে অত্যাচার করেছে। সেখানে আমরা সবাই জানি আবু গারায়েব কারাগারের ছবি পৃথিবী ছড়িয়ে পড়েছিল। তাহলে যেখানে মাছের পর্যন্ত মাথা থেকে শুরু হয়, তো আমাদের মুরব্বী দেশ, যাকে আমাদের দেশ অনুসরণ করে, আপনারা যে সংস্থার প্রতিনিধিত্ব খানিকটা হলেও করেন, যদি বা সম্পূর্ণ পিন্টু বলল নিয়ন্ত্রণ মুক্ত, তারা যে কাজ করেছে, এবং সেইটাই কিন্তু আমাদের ফ্যাসিস্ট রেজিমগুলো অনুসরণ করেছে, এটা অস্বীকার করা যাবে না। এখন আমি নতুন বাংলাদেশে চাই যে আমাদের এই দাসত্ব, এই অন্ধ অনুকরণ, প্রভু ভক্তি বন্ধ করা উচিত আমাদের। দুর্ভাগ্যে আমি বলবো, এখন আমি নিজের পেশায় আসি। আমি 40-41 বছর ধরে শিক্ষকতা করি। আপনারা বলুন, আমি একদম নাম ধরে বলছি, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি গত 15 বছরে কি ভূমিকা পালন করেছে এটা বলুন। তাদের কি বিচার হওয়া উচিত নয়? আমি শুধু তাদের কাকে চাকরি দেবে কাকে চাকরি দেবে না তা নয়, তারা যে সমস্ত নির্লজ্জ প্রেস রিলিজ দিয়েছে, অর্থাৎ ছাত্র আন্দোলনের বিপক্ষে গিয়ে তারা দাঁড়িয়েছে অফিসিয়ালি, তারা কিন্তু এখনো বহাল তবিয়তে আছে। আমাদের আপা যে দাবি করেছেন প্রত্যেকটা অপরাধীর বিচার হওয়া উচিত, এরকম ধরে ধরে পাইকারি মামলা হওয়া উচিত নয়। কাজে কোনো দেশের সার্বভৌমত্ব আছে কিনা তার প্রধান মাপকাঠি হচ্ছে সেখানে ন্যায় বিচার আছে কিনা। আপনি যদি ন্যায় বিচার জনগণের জন্য নিশ্চিত করতে না পারেন, আপনার ক্ষমতায় বসারও অধিকার নাই, আপনি বসতেও পারবেন না। এখন আমি যে সাময়িকভাবে জনগণ আমাদের বিশ্বাস করে যে আমানত দিয়েছে, আমি অন্তর্বর্তীকালীন সরকারের কথাই বলছি, সেই আমানত যদি আপনি বিচার করতে না পারেন, অন্তত বিচারের উদ্যোগ নিতে না পারেন, তাহলে কিন্তু আপনি আমানত খেয়ানত করলেন। প্রথম কর্তব্য হচ্ছে বিচার, দ্বিতীয় কর্তব্য হচ্ছে, আমি বলবো এটা আমেরিকানদের কথাই বলি, আমেরিকানদের যে সমালোচনা করার দরকার সেটা করলাম, কিন্তু 1945 সনের যুদ্ধ শেষ হবার পর আমেরিকানরা পৃথিবীর সামনে 4টি আদর্শ তুলে ধরেছিলেন। কি সেগুলো কি ছিল? ফ্রিডম অফ থট, ফ্রিডম অফ রিলিজিয়ন অ্যান্ড ফ্রিডম ফ্রম ওয়ান্ট, ফ্রিডম ফ্রম ফিয়ার। এই 4টা ধরেন মার্কিন দেশের ডক্ট্রিন।
আমাদের দেশে এই ন্যূনতম দাবিগুলিকে বাস্তবায়িত হয়েছে। দুটো হচ্ছে আমাদের এখানে রিলিজন এখানে একটা কথা হচ্ছে, আমরা নতুন বাংলাদেশে এমন কিছু চাই না কোনো ধর্মকে নিপীড়ন করা হবে, কোনো জাতিকে নিপীড়ন করা হবে, এটা চাই না। আগে কথা বলা হতো আওয়ামী সরকার বাংলাদেশের মুক্তিযুদ্ধের সাথে বেইমানি করেছে, তার প্রমাণ হচ্ছে লিখছে বাংলাদেশের নাগরিকগণ বাঙালি বলে পরিচিত হইবেন। এটা তো ফ্যাসিস্ট মতাদর্শ, এটা হলো জার্মান ফ্যাসিস্টদের মতাদর্শ যে দুনিয়ার ডয়চল্যান্ড উবার আলেস, আমরা বলি বাংলা ল্যান্ড উবার আলেস, এটা তো ফ্যাসিস্ট মতাদর্শ। বাংলাদেশের জনগণ বলতে হবে আমাদের জাতি, ধর্ম, বর্ণ অথবা যে অন্য কোনো বৈষম্য চিহ্নমূলক নির্বিশেষে সকল জনগণের রাষ্ট্র। এটা হচ্ছে আমাদের নতুন বাংলাদেশের প্রথম শপথ। তারপরে দ্বিতীয় হচ্ছে এইখানে আর কোনো গুম খুন অথবা ক্রস ফায়ার হবে না। সামরিক বাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তা যাদেরকে হত্যা করা হয়েছে ক্রস ফায়ারের ফান্দে ফেলে, তার বিচার এখনো হয়নি। তাহলে আমরা বুঝতে পারি ফ্যাসিজম জিনিসটা হাওয়া থেকে আসে না, আকাশ থেকে নাজেল হয় না, এটা আমাদের মধ্যে থেকে উদ্ভূত হয়েছে। সেটার বিরুদ্ধে আমাদের লড়াই অব্যাহত রাখতে হবে। আমরা যে লড়াই করেছিলাম, যে বেহাত বিপ্লব 1971 বইটা যখন আমরা প্রকাশ করলাম, আমরা নানা প্রতিরোধের মুখোমুখি হয়েছি, কিন্তু দেখি যে এখন তরুণেরা এটা পড়ছে। সেইখানে বিশ্লেষণের মূল প্রবন্ধটা ছিল আমাদের শিক্ষক আহমদ সোফার লেখা বাংলাদেশের রাজনৈতিক জটিলতা। এখনো তরুণ যারা জেন জি বলছেন তাদেরকে বলে যে ওই প্রবন্ধ পড়ে দেখেন, যে বাংলাদেশের বর্তমান ফ্যাসিজমের উৎপত্তি হয়েছে মুক্তিযুদ্ধ যারা করে নাই তাদেরকে মুক্তিযুদ্ধের জনক বলছেন, এবং যুদ্ধ যারা পরিচালনা করছেন তাদের নাম নাই। এই হবে আপনারা তা কেউ কেউ এটা নতুন বাংলাদেশ বলছেন, এবং তরুণেরা যদি বলেন এর দ্বিতীয় স্বাধীনতা, আমরা তাদেরকে আপত্তি করতে পারি না, কারণ স্বাধীনতা আমাদের হাত থেকে চুরি হয়ে গিয়েছিল। এটা শুধু আমার তৈরি করা কথা নয়, এটা তৎকালীন আওয়ামী লীগ সরকারের পরিকল্পনা কমিশনের সদস্য অধ্যাপক আনিসুর রহমানও বলেছিলেন, উনি অপহৃত বাংলাদেশ, বাংলাদেশ চুরি হয়েছে। কি চুরি হয়েছে? স্বাধীনতার চুরি হয়েছে। তাহলে সেটা আমরা পুনরুদ্ধার করেছি। আমাদের তরুণদের কাছে আমরা চিরদিনের জন্য ঋণী, তারা আমাদের হারানো স্বাধীনতা ফিরিয়ে পাওয়ার পথে সাহায্য করেছেন। এখন বলি আমি, আমাদের ইতিহাসের ক্ষেত্রে যে পুকুর চুরি হয়েছে সেটা কি? ব্রিটিশ শাসনের অবসান এই দেশে কয় তারিখে হয়েছিল? আমরা সেটা কোনদিন সেলিব্রেট করি না। 15ই আগস্ট, 14ই আগস্ট, 2 তারিখেই 1947 সনে হয়েছিল। একটা ভারতের স্বাধীনতা দিবস, ভারতীয়রা আবার ব্রাহ্মণ, ওরা কুষ্টি না দিকে স্বাধীনতা দিবস ঠিক করে না, তাই 15ই আগস্ট করেছে, আর পাকিস্তান করেছে 14ই আগস্ট। বাংলাদেশে এখন 14 আগস্ট আমরা নীরবতা পালন করি। আমরা কি প্রথম সেদিন স্বাধীন হই নাই? ব্রিটিশ শাসনের অবসানে দেশের কিন্তু স্বাধীনতা আমরা প্রতারিত হয়েছিলাম বলে 71-এ সেই স্বাধীনতা আবার উদ্ধার করেছি। তাহলে ওইটাই যে দ্বিতীয় স্বাধীনতা। তাহলে এবং 24-এর 5ই আগস্টের স্বাধীনতা তৃতীয় স্বাধীনতা। মানে স্বাধীনতার মধ্যে পর্যায় আছে, আমাদের জিনিসটা বুঝতে হবে। আমাদের ফ্যাসিবাদী আমলে যেটা করা হয়েছিল, যেন বাংলাদেশের ইতিহাস শুরু হয়েছে 1952 সন থেকে। 1952 সনের প্রতি পরম শ্রদ্ধা প্রকাশ করে আমি বলছি, আমাদের ইতিহাস ব্রিটিশ বিরুদ্ধে স্বাধীনতা সংগ্রামে আমাদের মুক্তির মন্দির ও সোপানতলে আমরা কি শতপ্রাণ বলি দেই নাই? আর তার কোনো উল্লেখ নাই, যেন এই ঘটনা ঘটে নাই। এই দেশে 1857 সনে সিপাহীদেরকে আনটা করে ফাঁসি দিয়ে মারা হয়নি, সেইটার কোনো সেলিব্রেশন রাষ্ট্র আছে? 1957 সনে আমার যে বছর জন্ম তার আগের বছর এইখানে সমস্ত পত্রিকা, ইত্তেফাক বলেন, পাকিস্তান অবজারভার বলেন, সবাই বিশেষ সংখ্যা বের করেছিল 1857 সনের ভারতীয় প্রথম স্বাধীনতা সংগ্রামের সেলিব্রেশন হিসেবে, যেটাকে পাকিস্তান করেছিল গ্রেট রিবেলিয়ন বলে, ইন্ডিয়া করেছে 1857 বলে। কিন্তু 2007 সনে আমরা গুটি কয় শিক্ষক এবং ছাত্র মিলে টিএসসিতে 150 বছর পালন করেছি। রাষ্ট্রীয়ভাবে কোনো পত্রিকা বিশেষ সংখ্যা বের করেনি। একেই বলে আসল ফ্যাসিবাদ। ইতিহাসকে ভুলিয়ে দিচ্ছে মানুষকে, যেন মনে হচ্ছে 1952 সন থেকে শুরু হয়েছে। 52 সন মিথ্যা নয়, 71 সন মিথ্যা নয়, কিন্তু যখন আপনি তাকে তার গোড়ার পা দুটা কেটে দিয়ে বলেন এই হচ্ছে আমাদের ইতিহাসের শুরু, তাহলে আপনি যে অন্যায় করেন, এটা ইতিহাসের প্রতি অন্যায় নয়, এটা ভবিষ্যতের প্রতি অন্যায়। আমি বারবার একটা কথা আওড়াই, এক বিদেশি পণ্ডিতের কথা, যে ইতিহাস মোটে অতীত নয়, ইতিহাস হচ্ছে বর্তমান। তবে বর্তমানে দাঁড়িয়ে অতীতের যেটুকু আপনি স্মরণ করেন সেটা ইতিহাস। তাহলে আপনি কোনটা স্মরণ করবেন, কোনটা স্মরণ করবেন না, এটা আপনি ঠিক করেন। জন্য বলে আমি নতুন বাংলাদেশে আমরা চাই আমাদের চিন্তার, গবেষণার, পড়াশোনার স্বাধীনতা, যেটা বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর মান এত কমে যাচ্ছে কেন? আমাদের এটাকে বাড়াতে হলে আমাদের সেই চিন্তার স্বাধীনতা দরকার। আজকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা যদি এইভাবে সাংবাদিকদের চেয়ে আরো অদম্যভাবে পূর্বাচলের প্লটের জন্য আপনার দালালি করে, তো সেই দেশে তো কোনো ভবিষ্যৎ থাকতে পারে না। তাদের সাথে পড়ে আমরা কি শিখবো? এরা তো উচিত শিক্ষক নয়, এদেরকে উচিত শিক্ষা দিতে হবে।
এই উচিত শিক্ষার অপর নাম হচ্ছে বিচার। আমি আর বেশি বলছি না। তারপরে ধর্মের প্রসঙ্গটা খুব স্পর্শকাতর। অনেকে মনে করেন আমাদের দেশটা ভবিষ্যতে চলবে কিভাবে। আমাদের দেশে যদি শতকরা 100 জন লোকে একটি ধর্মের হয়, তবু রাষ্ট্রকে চলতে হবে ন্যায় বিচারের ভিত্তিতে। এই ন্যায় বিচারের নাম কেউ কেউ ধর্মনিরপেক্ষতা বলেন। আমি যদি বলি কি ন্যায় বিচার মানেই হচ্ছে গণতন্ত্র, এবং গণতন্ত্র মানেই হচ্ছে সকল জনগণের শুধুমাত্র ভোট দেওয়ার অধিকার নয়, সেটা তো খুবই দরকার। আমাদের আইনের শাসন চাই। ডক্টর মাহাদি হাসান অনুশাসন বললেন, আমি অনুটা বাদ দিতে চাই। আমাদের আইনের শাসন চাই, আমাদের সম্পূর্ণ স্বাধীনতা চাই, শুধু ভোট দেওয়ার ক্ষেত্রে নয়, চিন্তার ক্ষেত্রে, ধর্ম পালনের ক্ষেত্রে, এবং আমাদের ধ্যান ধারণা প্রচারের ক্ষেত্রে যেন কাউকে বাধা দেওয়া না হয়, শুধু সংবাদের ক্ষেত্রে নয়। এই দেশের এখনো সরকারি হিসাবে শতকরা 26 জন লোক নাম দস্তখত করতে পারেন না। আমাদের শিক্ষার অধিকার যদি গণতান্ত্রিক অধিকারের অংশ হয়, বর্তমান সংবিধানের সবচেয়ে বড় ত্রুটিটা কি? যে অধিকারগুলোকে আমরা বলবো মানুষের শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থান প্রভৃতি মৌলিক অধিকার, এগুলি এখন রাষ্ট্র পরিচালনার মূলনীতি হিসেবে রাখা হয়েছে, যেগুলো দাবি করে আপনি আদালতে যেতে পারবেন না। কিন্তু দুনিয়া বদলেছে গত 80 বছরে, জাতিসংঘ বদলেছে, এই দাবিগুলো এখন আদায়যোগ্য। সুতরাং যদি আপনি শিক্ষার ক্ষেত্রে কোনো রকমের সার্বজনীনতা না আনতে পারেন, তাহলে দেশে গণতন্ত্র হবে কিভাবে? এটা অসম্ভব। স্কুলে কেন আমাদের ছেলে মেয়েদেরকে পয়সা দিয়ে ইন্টারমিডিয়েট পাস করতে হবে? দুনিয়ার সব দেশে বুনিয়াদী শিক্ষা সম্পূর্ণ অবৈতনিক, শুধুমাত্র সমাজতান্ত্রিক দেশে নয়, যেগুলো ধনতান্ত্রিক দেশ সেখানেও। এবং আমাদের জাতিসংঘের দাবিও চাই যে শিক্ষা হবে অবাধ এবং একটা নির্দিষ্ট পর্যায় পর্যন্ত অবৈতনিক, তা হচ্ছে দ্বাদশ শ্রেণী পর্যন্ত। এবং তারপরে পেশাগত শিক্ষার ক্ষেত্রেও যার যেটা ইনক্লাইনেশন সেভাবে সে পেশা নেবে এবং ইচ্ছা করে সে পেশা পরিবর্তন করতে পারবে। আমাদের সেই স্বাধীনতা নেই। যে কথাটা আপনি বললেন আমাদের ছেলেমেয়েরা বিদেশ চলে যাওয়ার জন্য উন্মুখ হবে না, হবে না কেন? আমি তো এখানে তাদের জন্য কোনো আশার প্রদীপ জ্বালাতে পারিনি। আসুন আমরা সেই আশার প্রদীপ জ্বালাই। শিক্ষা, চিকিৎসা, এমন ঢাকা শহরের মতো শহর, এটাকে সভ্য শহর মনে করেন আপনি? এখানে একটা রেল লাইন বসাইছেন 9 মাইল বা 16 কিলোমিটার, আপনি এটা বললেন যে মেট্রো রেল করে আমি পৃথিবীর পর্যায়ে নিয়ে গিয়েছি। কিন্তু সাধারণ ঢাকায় গণপরিবহন ব্যবস্থা করার মতো অর্থ আমাদের নেই। যখন জাতীয় শিক্ষা ব্যবস্থা জাতীয় আয়ের শতকরা 6 ভাগ ন্যূনতম খরচ করার যে বিধান আজকে 50 বছরেরও বেশি আগে জাতিসংঘ দিয়েছে, সেটা বাংলাদেশে কখনো 2% বেশি খরচ করা হয়নি। তাহলে এই যে দিনের বেলা এই যে পুকুর চুরি বলে যে আমাদের পয়সা নেই, তো আপনি পদ্মা সেতুর উপর রেল লাইন বসালেন কিভাবে? পয়সা না কিন্তু পারতেন না। ধার করা পয়সা হলো আমাদের কিন্তু দিতে হবে। এটা এক জায়গায় আপনি 4 গুণ খরচ করেছেন, আমাদের তো শোধ করতে হবে। কিন্তু কই, আপনি প্রাথমিক বিদ্যালয়ে এখন স্কুল ফিডিং প্রোগ্রাম করতে পারেননি। আমি দ্বাদশ শ্রেণী বাদ দেন, আপনি 6ষ্ঠ শ্রেণী পর্যন্ত এখনো সবাইকে শিক্ষিত করতে পারেননি। তাহলে যদি সত্যিকার অর্থে আমরা মানবাধিকারের কথা বলি, আমি মানবাধিকার কথা যদি বলতে চাই, আমরা নাগরিকদের কথাটা কেন ভুলে গেলাম? সংবিধানে যেটাকে ফান্ডামেন্টাল রাইট বলেছে নাগরিক অধিকার, তাতে আমেরিকানদের প্ররোচনায় আমরা মানবাধিকার কথাটা বলা শুরু করেছি। মানবাধিকার প্রধান ত্রুটি হচ্ছে কাকে আপনি মানবগণ্য করবেন, কাকে মানবগণ্য করবেন না, সেই স্বাধীনতা আপনাকে দেওয়া হয়েছে। যদি বা জাতিসংঘের যে আন্তর্জাতিক মানবাধিকারের ঘোষণাপত্র, তাতে লেখা আছে সবাই যারা জন্মে গ্রহণ করেছে মানুষ হিসেবে সেই মানবাধিকার পাবে। কিন্তু আপনি একটু চিন্তা করে দেখবেন, যদি আপনার রাষ্ট্রের নাগরিক না হয়, সে কিন্তু সব মানবাধিকার পায় না। রিফিউজিদের কথা চিন্তা করেন, যারা ইউথেনাসিয়ার মৃত্যুর অপেক্ষা করছে তাদের কথা চিন্তা করেন। বহু রকমের চিন্তা পাবেন। যাদেরকে গুম করা হচ্ছে তাদেরকে ওরা মানুষ বলে ট্রিট করছে না। আপনার দেশের নাগরিক হওয়ার এই যে মার্কিন শর্ত, এটাই বর্তমান পৃথিবীতে রাষ্ট্র। ইসরায়েল দেখলেই বুঝতে পারবেন, ইসরায়েলরা বললো কি তারা ইউরোপ থেকে বিতাড়িত হয়েছে, ইহুদি হিসেবে তাদের কোনো মানবাধিকার নেই, কেননা তাদের কোনো রাষ্ট্র নাই। তখন তারা আগে রাষ্ট্র করলো, অর্থাৎ রাষ্ট্র করলে মানবাধিকার আসে। সেই জন্য আমরা মানবাধিকারের প্রথম শর্ত আমাদের রাষ্ট্র পুনরুদ্ধার করেছি। এই রাষ্ট্র না থাকলে আমাদের মানবাধিকার থাকবে না। সেই জন্য রাষ্ট্রের যে সদস্য আমরা, অনেক আমাদের বন্ধুরা না বুঝে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা একটা ভুয়া কথা বলে আমরা কার প্রজা, আমাদের দিকে রাজা আছে। কিন্তু আমার এই মাননীয় শ্রদ্ধেয় বন্ধুরা বোঝেন না যে প্রজা শব্দের অর্থ কি। প্রজা মানে হচ্ছে আইনের অধীন, সকলকে আইনের অধীনে থাকতে হবে। প্রধান উপদেষ্টাও আইনের অধীন, সভাপতিও মানে প্রেসিডেন্টও আইনের অধীন, সকলেই আইনের অধীন। বিধাতা সংসারের রাজা, আমরা সকলে বিধানের প্রজা, এই অর্থে ব্যবহার করি। কিন্তু এই কথাটাকে অনেকে ভুল ব্যাখ্যা করেছেন যে আমরা নাগরিক হতে চাই। তাহলে আমাদের পল্লীর লোকেরা কি করবে যদি নাগরিক হন? আমাদের উচিত দেশের সমস্ত সদস্য তার নাগরিক অধিকার, মৌলিক অধিকার ভোগ করবে। কিন্তু আমরা এটাকে ক্রমশ যখন মানবাধিকারে পরিণত করেছি, আসলে আমরা মানুষকে ছোট করে ফেলেছি। যেমন ধরেন, এইটা দিলে আমি শেষ করছি,
1952 সনের আন্দোলন হয়েছিল কি জন্য? বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেওয়ার জন্য, মাতৃভাষা হিসেবে স্বীকৃতি দেওয়ার জন্য নিশ্চয়ই নয়। অর্থাৎ মাতৃভাষা রাষ্ট্রভাষা হবে। এখন ফ্যাসিস্ট আমলে কি হলো? আন্তর্জাতিক মাতৃভাষা দিবস করলো, শহীদ দিবসকে কার্পেটে ঢুকিয়ে দিল, যেন মনে হলো কি বাংলা ভাষাকে উন্নত করা হয়েছে। অথচ বাংলা ভাষা বাংলাদেশের কোন কাজে ব্যবহৃত হয় আপনারা বলেন? না রাষ্ট্রে, না সিভিল সোসাইটিতে, আর কোথাও না। আমাদের সবকিছুর মধ্যে আপনারা বাংলা নিউজ ব্যানার করেছেন, দেখেন ইন্দোনেশিয়ার ভাষা, মালয়েশিয়ার ভাষা, ফিলিপিন্সের ভাষা এবং থাইল্যান্ডের ভাষা, দেশের ভাষা সাথে বাংলাকে দিয়েছেন। এটা একটা অত্যন্ত উল্লেখযোগ্য কাজ। কিন্তু এখন পৃথিবীতে বহু জায়গায় বিবিসি থেকে বাংলা বন্ধ করে দিচ্ছে। তো বাংলাও একটা এখন বিলুপ্ত প্রায় ভাষা, মানে আন্তর্জাতিক মর্যাদার দিক থেকে। কিন্তু আপনার দেশে যদি আপনার দেশের লেখাপড়ার জন্য বাংলা ব্যবহার না করেন, আপনি তো বাংলার বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন। অনেকে বলে আপনি কি ইংরেজির বিরোধিতা করেন? না, মোটেও নয়। আপনি যখন ইংরেজি বেছে নিচ্ছেন তখন সাথে সাথে আপনি বাংলাকে অপদস্থ করছেন। তাহলে বাংলাদেশেও যদি বাংলায় উচ্চ মাধ্যমিক পর্যন্ত শিক্ষা দেওয়া না যায়, তাহলে পৃথিবীর কোন দেশে দেওয়া যাবে? আপনি কোন অধিকারে বলবেন যে জাতিসংঘের ভাষা হবে বাংলা? জাতিসংঘে এখন 6টা ভাষা আছে, ইংরেজি, ফরাসি, স্প্যানিশ, চাইনিজ, রাশিয়ান এবং সর্বশেষ যোগ হয়েছে আরবিক। কেন? আরব দেশের লোক সংখ্যা সব যোগ করলে বাংলাদেশের সমান হবে না, বাংলা ভাষার সমান, কিন্তু তাদের পয়সা আছে। কিন্তু আপনার তো আপনি আচরি ধর্ম অপরে শেখাও। আমি তো ভবিষ্যতের বাংলাদেশে আমি একটা জিনিসকে চাইতে পারি না, বাংলাদেশের সমস্ত সরকারি কাজ, সমস্ত বেসরকারি কাজ, সমস্ত বাড়িঘরের নাম বাংলায় হবে। আমি ইংরেজি যুদ্ধ না, ইংরেজিতে নিচে রাখেন, এটা আন্তর্জাতিক ভাষা। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যেমন করেছেন, আমি তেমন ভাবে প্রত্যেক জায়গায় করেন। কিন্তু আমাদের এই যে প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোর কথাই বলি, আপনারা কি এটা বলতে পারেন না সবগুলোর নাম কেন ইংরেজিতে? ইংরেজিতে হলে আমার আপত্তি নাই, যদি বাংলা দেবেন। যেমন আমি যে বিশ্ববিদ্যালয়ে চাকরি করি, ইউনিভার্সিটি অফ লিবারাল আর্টস বাংলাদেশ, সেখানে ইউজিসির অনুরোধে তারা বাংলা নামটা লিখেছে। আপনারা সাংবাদিকরা ভালো জানেন, ব্যানার হেডলাইন কত যাবে, উপ হেডলাইন কত যাবে, বাংলাকে উপ হেডলাইন বানিয়েছে। শতকরা 90% ইংরেজিতে এটা লেখে, জরুরি বাহির ছাড়া আর কোনো বাংলা শব্দ নাই। ডক্টর মোবাশ্বের হোসেন বসে আছেন, আমি তার সাথে চাকরি করার জন্য গৌরবান্বিত, একসাথে চাকরি করেছিলাম। কিন্তু এই চেষ্টা করেও আমরা এটা করতে পারি নাই এখনো। এইটা মনে হচ্ছে যে উপর থেকে নির্দেশ না দিলে তারা কিছু বাংলায় করবেন না। রাষ্ট্রভাষা যেহেতু বাংলা এখন পর্যন্ত, আপনি অন্য ভাষা যদি রাষ্ট্রভাষায় জোগাড় করেন, আমি তাদের বলেছি বেটা সৎ সাহস থাকে তো ইংরেজিকে রাষ্ট্রভাষা ঘোষণা করো। পাকিস্তান কি করেছিল? এটা হলো ডিলেইং ট্যাকটিক্স। 1956 সনে বলেছিল পাকিস্তানের রাষ্ট্রভাষা হবে উর্দু এবং বাংলা, তবে কথা থাকে যে ইংরেজি 1976 সন পর্যন্ত চলিবে। এই যে কোটা আন্দোলন, যেখান থেকে এই এক দফা আন্দোলন শুরু হলো, তার গোড়াও মূলত কর্মসংস্থান, শিক্ষিত কর্মসংস্থান। কিন্তু যারা আমাদের দেশের ভিত্তির শ্রমিক, আমাদের কৃষক, আমাদের কারখানার শ্রমিক, তাদের ন্যূনতম মজুরি, অর্থনৈতিক কর্মকাণ্ড না থাকলে কিছুই হবে না। কিন্তু সেই ব্যাপারে আমরা এখনো সরকারের কাছে কিছু শুনিনি। আমার মনে হয় যদি আপনি কেমন বাংলাদেশ চাই, সেখানে বাংলাদেশের ন্যূনতম মজুরি আর ঊর্ধ্বতম মজুরির মধ্যে ব্যবধান কয় হাজার গুণ হবে, এটা কমিয়ে আনা দরকার। ন্যূনতম মজুরি হবে এমন, এমনকি এমন মজুরি হওয়া উচিত যেখানে সভ্য মানুষ থাকে। এই যে আমরা যেটা বলেছি, ধরেন আন্তর্জাতিক যে দারিদ্র্য রেখা সীমা, মার্কিন দেশে বলছে একজন মানুষ এক পরিবার, তার যদি বার্ষিক আয় এখন $13,500 না হয়, তাহলে তাকে দরিদ্র বলা হয় মার্কিন দেশে। এটা তাদের আন্তর্জাতিক এবং মার্কিন নাম। আমাদের দেশে যে হিসাব করে দেখবেন, এখন $2.15 হিসেবে দৈনিক মোট $880 মতো না হলে আপনাকে গরিব বলা হয়। কিন্তু এই যে বিশাল ব্যবধান, তাতে বলবে কি একটা বলছে পার্চেজিং পাওয়ার প্যারিটি বলে একটা কথা আছে, বাংলাদেশের জিনিসের দাম সস্তা, সুতরাং এটা দিয়ে আপনি 5 গুণ কিনতে পারেন। তো 880-কে 5 দিয়ে গুণ করেন, এটা ধরেন আপনার $4,000 হবে। তাহলে বাংলাদেশে 4,000, মার্কিন দেশে $13,500, একই পার্চেজিং পাওয়ারে। এইটা কেন? এই যে জাতীয় দারিদ্র সীমার যে রেখা এক এক দেশে একরকম করে। যদি আপনি মার্কিন দারিদ্র সীমা অনুসারে বাংলাদেশের দারিদ্র সীমা মাপেন, পার্চেজিং পাওয়ার প্যারিটির সাপেক্ষে কমপক্ষে আমাদের 3 গুণ বেশি তাদের, মানে আমাদের 3 গুণ বেশি তোলেন, দেখবেন কেন শতকরা 80 জন লোক দারিদ্র সীমার নিচে বাস করে। সেই বাংলাদেশকে আমরা চাই। আমরা দারিদ্র মুক্ত বাংলাদেশ চাই, কিন্তু এরকম মিথ্যা ভুয়া দারিদ্র সীমা রেখা দিয়ে এটা আপনি কাকে প্রতারিত করছেন? বর্তমানে সমস্ত সরকার, বিশ্ব ব্যাংক, IMF, মার্কিন যুক্তরাষ্ট্র সহ সকলে এই তদবির করছে যে আপনারা বলেন আপনাদের দারিদ্র সীমার নিচে লোকের শতকরা 20 জন, কোন অর্থে? দৈনিক $2.15 যার নাই তাকে দরিদ্র ধরলে এই হয়। মানে বাংলাদেশের হিসাবে যদি মাসে 6,000 টাকা কামাতে না পারেন, আপনি দরিদ্র। 6,000 টাকা কামাতে পারে না, সেই পরিমাণ ক্যালোরি ভোগ করতে পারে না, এমন লোকের সংখ্যা তারা বলছে 20 জন। আমি যে এটা 18,000 টাকা করতেন, তাহলে দেখি যে বাংলাদেশের শতকরা 80 জন লোক দারিদ্র সীমার নিচে। এই বিষয়ে কোনো কথা নাই। আমি এরকম দারিদ্র মুক্ত বাংলাদেশ চাই।